হাই গাইস, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাচা গল্পটির দ্বিতীয় পর্ব। পূর্বের ভিডিওতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো এবং আমি আশা করব পরবর্তী ভিডিওগুলিতেও তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাবে। যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবে না, কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাও। এবং তাহারা খানিক দূর যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল। বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠানের রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোপা খুলিতেছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া বলিলেন, এখনো নাইতে যাস নিচে? কোথায় ছিলি এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে যাই মা, এক্ষুনি যাবো আর আসবো। খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরেই সায়রী তৎসহে 15-16 সের ভারী একটি মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চাহিয়াই বলিয়া উঠিলেন, ওই ওপাড়ার ময়সা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমার পায়ের ধুলো পড়তো, তা আজকাল তো তোমরা আর আসো না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তার দাদা ঠাকুর বরং। অন্নপূর্ণা স্ত্রীর দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? সায়রী অবাক হইয়া বলিলেন, আমি? না, আমি কখনো না, এই তো আমি। সায়রীর ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছেন। অন্নপূর্ণা পূর্বের মতনই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বললেন, চুরি তো করবেই, 3 কাল গিয়েছে, 1 কাল আছে, মিথ্যে কথাগুলো আর এখন বলো না, আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি, দুর্গার মা ডেকে পাঠিয়েছিল, ওপাড়ায় যাচ্ছি। শুনলাম বরজপোতার বনের মধ্যে কি সব খুব খুব শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি, সারা পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূর গেলাম, আবার দেখি শব্দ। তোমার তো ইহকালও নেই, পরকালও নেই, চুরি করতে, ডাকাতি করতে, যা করতে ইচ্ছা হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য? সায়রী হাত নাড়িয়া বরজপোতা তাহার উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উত্থাপন করবার চেষ্টা করিতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথাও জোগাইল না, বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পূর্বাপর্য সম্বন্ধও খুঁজিয়া পাওয়া গেল না। 8 ঘণ্টা পরে খেন্তি স্নান ছাড়িয়া বাড়ি ঢুকিল। সম্মুখস্থ মেটে আলুর দিকে একবার আর চোখে চাহিয়াই নিরীহ মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল। অন্নপূর্ণা ডাকিলেন, খেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল। সে ইতস্তত করিতে করিতে মার নিকট আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? খেন্তি মায়ের মুখের দিকে একটুখানি চাহিয়া একবার ভূপতিত আলুটার দিকে চাহিল, পরে পুনরায় মায়ের মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাচ্চারের মাথার দিকেও চাহিয়া লইল। তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না। অন্নপূর্ণা কড়া সুরে বলিলেন, কথা বলছিস না যে বড়, এই মেটে আলু তুই এনেছিস কিনা? খেন্তি বিপন্ন চোখে মায়ের মুখের দিকেই চাইয়াছিল, উত্তর দিল, হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠি বলিলেন, পাজি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চালা ভাঙবো, তবে ছাড়বো। বরজপোতার বনে গিয়েছ মেটে আলু চুরি করতে? সম্মত মেয়ে, বিয়ের যোগ্যী হয়ে গেছে কোনকালে, সেই এক গলা পিছন বোন, যার মধ্যে দিনে দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্য থেকে পরের আলু নিয়ে তুলে? যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? আমার জোটে খাবো না জোটে না খাবো, তা বলে পরের জিনিসের হাত? এমনি আমি কি করব মা? 2-3 দিন পরে একদিন বৈকালে ধুলো মাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল, মা দেখবে এসো। অন্নপূর্ণা গিয়ে দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট্ট খোলা জমিতে কতগুলি পাথরকুচি ও কন্টিকারির জঙ্গল হইয়াছিল।
কিন্তু ছোট বোনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্যম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূতস্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবদ্ধ হইয়া ফাঁস হইয়া যাওয়া আসামির মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রহিয়াছে। ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিত করিতেছে, দিনের আলোয় এখনো বাহির হয় নাই। অন্নপূর্ণা হাসিয়া বলিলেন, দূর পাগলি, এখন পুঁইডাঁটার চারা পোতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়, এখন তো জল না পেয়ে মরে যাবে। খেন্তি বলল, কেন, আমি রোজ জল ঢালবো। অন্নপূর্ণা বলিলেন, দেখো, হয়তো বেঁচেও যেতে পারে। আজকাল রাতে খুব শিশির হয়, খুব শীত পড়িয়াছে। সকালে উঠিয়া সহায়রী দেখলেন তাহার দুই ছোট মেয়ে দোলনায় গায়ে পাথিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের কাঁঠালতলায় দাঁড়িয়ে আছে। একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জের বাড়ি হইতে গোবর কুড়িয়া আনিল। সহায়রী বলিলেন, হ্যাঁ মা খেন্তি, তা সকালে উঠে জামা গায়ে দিতে তোর কি হয়? দেখ দেখি, এই শীত। আচ্ছা দিচ্ছি বাবা, কই শীত তেমন তো। হ্যাঁ দে মা, এক্ষুনি দে, অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি নে। সহায়রী বাহির হইয়া গেলেন। ভাবিতে ভাবিতে গেলেন, তিনি কি অনেকদিন মেয়ের মুখে ভালো করে চাহেন নাই? খেন্তির মুখ এখন শুষ্যি হইয়া উঠিয়াছে। জামার ইতিহাস নিম্নলিখিত রূপ। বহু বৎসর অতীত হইল। হরিপুরের রাসের মেলা হইতে শহরী কালো সার্চার এই 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন। ছিঁড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিফু ইত্যাদি করিয়া হইয়াছিল। সম্প্রতি গত বৎসর হইতে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটা তাহার গায়ে হয় না। সংসারের এসব খোঁজ শহরী কখনোই রাখিতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যেই উহা থাকিত। পৌষ সংক্রান্তি সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটা কাশিতে চালের গুঁড়ো, ময়দা ও গুড় দিয়ে চটকাইতেছিলেন। একটা ছোট বাটিতে 1 বাটি তেল। খেন্তি কুড়ুনের নিচে একটা কলা পাতার পাতিয়া 1 থাল নারকেল কুড়িতেছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে শিক্ষিত হন নাই, কারণ সে যেখানে সেখানে বসে, বনে বাদারে ঘুরিয়া ফেরে, তাহার কাপড় চোপড় স্বাস্থ্য সমস্ত সূচি নহে। অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ধোয়াইয়া ও শুদ্ধ কাপড় পরাইয়া তাহাকে বর্তমান পথে নিযুক্ত করিয়াছেন। ময়দার গোলা মাখা শেষ হলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাইতে যাইতেছেন। ছোট মেয়ে রাধি হঠাৎ ঠান হাতখানা পাতিয়া বলিল, মা ওই একটু। অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া হাতের আঙুল 5টি দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া সেটুকু রাধির প্রসারিত হাতের উপর দিলেন। মেজুমের পুটি অমনি টান হাতখানা কাপড়ের তাড়াতাড়ি মুছিয়া লইয়া মায়ের সামনে পাতিয়া বলল, মা আমায় একটু। খেন্তি সূচি বস্তে নারকেল কুড়িতে কুড়িতে লুব্ধ নেত্রে মধ্যে মধ্যে এদিকে চাহিতেছিল। এই সময় খাইতে চাও মা পাছে বকে, সেই ভয়ে চুপ করিয়া রহিল। অন্নপূর্ণা বলিলেন, দেখি নিয়ায় খেন্তি ওই নারকেল মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। খেন্তি ক্ষিপ্ত হস্তে নারকেলের মালার উপর যাহাতে ফুটো নাই সেখানে সরিয়া দিল। অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়ে দিলেন। নিজ মেয়ে পুটি বলিল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, রাঙাদি ক্ষীর তৈরি করেছিল, ওদের অনেক রকম হবে। খেন্তি মুখ তুলিয়া বলিল, এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল, সুরেশ কাকাকে আর ওপাড়া তিনুর বাবাকে। ওবেলা তো পায়েস, শোলপুলি, মুক্তুক্তি এসব হয়েছে। পুটি জিজ্ঞাসা করল, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? খিদি বলেছিল ক্ষীরের পুর না হলে আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন? আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়ে করে, সে তো কেমন লাগে। অন্নপূর্ণা বেগুনের বোটা একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখিয়েতে পুষ্ণির সদুত্তর খুঁজিতে লাগিলেন। খেন্তি বলিল, খেদির ওইসব কথা, খেদির মা তো ভারী পিঠে করে কি না? ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে বাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কি না, তাই খুড়িমা 2খানা পাটিসাপটা খেতে দিলে। ও মা, কেমন একটা ধরা ধরা গন্ধ! আর পিঠেতে কখনো গন্ধ পাওয়া যায়?
পাটিসাপটায় ক্ষীর দিলে ছাই খেতে হয়। বেপরোয়াভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া খেন্তি মায়ের চোখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, মা, নারকোল কোড়া একটু নেব? অন্নপূর্ণা বলিলেন, নে, কিন্তু এখানে বসে খাসনি, মুখ থেকে পড়বে না, কি হবে, যা, এইদিকে যা। খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারিত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বলিলেন, উরে, তোরা সব এক এক টুকরো পাতা পেতে বসতো দেখি, গরম গরম দি। খেন্তি, জল দেওয়া ভাত আছে ওবেলার, বার করে নিয়ে আয়। খেন্তির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব যে খুব মনোপত হইল না, তাহা তার মুখ দেখিয়া বোঝা গেল। পুটি বলল, মা, বড়দি বড় পিঠেই খাক, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। খান কয়েক খাইবার পরেই মেজমে পুটি খাইতে চাহিল না, সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। সকলের খাওয়া শেষ হইয়া গেলেও খেন্তি তখনও খাইতেছে। সে মুখ বুঝিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা কহে না। অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়াও 18-19 খানা খাইয়াছে। জিজ্ঞাসা করিলেন, খেন্তি, আর নিবি? খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতিসূচক খান নাড়িল। অন্নপূর্ণা তাহাকে আরও খান কয়েক দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল। হাসিভরা চোখে মায়ের দিকে চাহিয়া বলিল, বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও, ওতেই কিন্তু। সে পুনরায় খাইতে লাগিল। অন্নপূর্ণা হাতা, খুন্তি, চোলা চুলিতে তুলিতে সহসে তার এই শান্ত নিরীহ একটি অধিক মাত্রায় ভোজন পেটু মেয়েটির দিকে চাহিয়া রইলেন। মনে মনে ভাবিলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ, কাজকর্মে বকো, মারো, গাল দাও, টু শব্দটি মুখে নেই, উঁচু কথা কখনো কেউ শোনেনি। বৈশাখ মাসের প্রথমে সহায়রীর এক দুঃসম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হইবে না। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদেও ইচ্ছুক ছিলেন না। কিন্তু পাত্রটি সঙ্গতি সম্পন্ন, শহর অঞ্চলে বাড়ি, সিমেন্ট, চুন ও ইটের ব্যবসা 2 পয়সা নাকি করিয়াছে। এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটনা কিনা। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন, পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুস্পষ্ট হাস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়াছিল, কিছু বলিতে পারিলেন না। বাড়ির বাহির হইয়াই আমলকি তলায় বেহারার সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল। অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারে নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়াছে। খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। তার এই অত্যন্ত আগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপেটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উত্তেল হইয়া উঠিতেছিল। খেন্তি কি অপরে ঠিক বুঝিবে? যাইবার সময় খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনার সুরে বলিয়াছিল, মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। ওপাড়ার ঠান দিদি বলিলেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে, আগে নাতি হোক তবে তো। খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখিয়া সে একগুঁয়েমি সুরে বলিল, না, যাবে না বই কি, দেখো না কেমন না যান। ফাল্গুন চৈত্র মাসের বৈকালবেলা উঠানের মাচায় রৌদ্রে দেওয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নাই যে। কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতো হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলবে, মা, বলবো একটা কথা, ওই কোনটা ছিঁড়ে একটুখানি। 1 বছরের ওপর হইয়া গেছে। পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নামিয়াছে। ঘরের দাওয়ায় বসিয়া সহায়রী প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছেন। সহায়রী তামাক সাজিতে সাজিতে বলিলেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা, আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে? বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর উবু হইয়া বসিয়াছিলেন। দূর হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। গলা পরিষ্কার করিয়া বলিলেন, না,
সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব, তোমার মেয়েটির হয়েছিল কি? শহরের হুক্কাটায় 5-6টি টান দিয়া কাশিতে কাশিতে বলিলেন, বসন্ত হয়েছিল শুনলাম। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে, মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না। 250 টাকা বাকি ছিল, বললে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও। একেবারে জামার। তারপর বললাম, টাকাটা ভাইয়া কমে কমে দিচ্ছি, পুজোর তত্ত্ব কম করেও 30 টাকার কম হবে না ভেবে দেখলাম কিনা। মেয়ের নানা নিন্দে উঠালে, ছোট লোকের মেয়ের মতো চাল, হাবাতে ঘরের মতো খায়, আরও কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারতাম না বুঝলে। শায়রির হঠাৎ কথা বন্ধ করিয়া চড়ে মিনিট কতক ধরিয়া হুকায় টান দিতে লাগিলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বলিলেন, তারপর? আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করাতে পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটার যে অবস্থা করেছে। শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতি করলে এই রকম হয়, যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিনে মেয়েকে দেখতে এলেন শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়া বলিলেন, বলি আমরা ছোট লোক কি বড়লোক, তোমার তো সরকার খুড়ো জানতে বাকি নেই। বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে এই অঞ্চলে বাঘে গরুতে এক খাটে জল খেয়েছে। আজই না হয় আমি প্রাচীন। আভিজাত্যের গৌরবে শহরে শুষ্ক স্বরে হাহা করিয়া খানিকটা হাস্য করিলেন। বিষ্ণু সরকার সমর্থন সূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কতক ঘাড় নাড়িলেন। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হইল। এমন চামার, বসন্ত গায়ে বেরোতেই টালায় আমার এক দুঃসম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ না কিছু, তারা আমায় সংবাদ দেয়, তা আমি গিয়ে দেখতে পাওনি না। এমনই চামার গহনাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। যাক, তা চলো যাওয়া যাক, বেলা গেল, চার কি ঠিক করলে? পিঁপড়ে টোপে মুড়ির চার তো সুবিধে হবে না। তারপর কয়েক মাস কাটিয়া গিয়েছে, আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশি এত শীত পড়িয়াছে যে এরূপ শীত তাহারা কখনো জ্ঞানে দেখেন নাই। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গোড়ার গোলা তৈয়ারি করিতেছেন। পুটি ও রাধি উনানের পাশে বসিয়া আগুন পোহাইতেছে। রাধি বলিতেছে, আর একটু জল দিতে হবে না? অত ঘন করে ফেললে কেন? পুটি বলিল, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা, দেখো মা, রাধির দোলাই কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। অন্নপূর্ণা বলে উঠলেন, সরে এসে বস না, আগুনের গায়ে গিয়ে না বসলে কি আগুন পোয়ানো হয় না? এইদিকে আয়। গোলা তৈয়ারি হয়ে গেল। খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা ঘোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন। দেখিতে দেখিতে মিঠে আছে পিঠে টপরের মতো ফুলাইয়া উঠিল। পুটি বলিল, মা দাও, প্রথম পিঠেখানা কানাচের সারা ষষ্ঠীকে ফিরে দিয়ে আসি। অন্নপূর্ণা বলিলেন, একা যাসনি, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠিয়াছিল। বাড়ির পেছনে সারা গাছের ঝোপের মাথায় তেলাকুচা লতার থুলো থুলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকিয়া রহিয়াছে। পুটি ও রাধি খিড়কি দোর খুলিতেই একটা শিয়াল শুকনো পাতায় খস খস শব্দ করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পলাইল। পুটি পিঠেখানা জোর করিয়া ছুড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল। তাহার চারিধারে নির্জন বাষ্পনের নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু উঠিয়া আসিয়া খিড়কি দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল। পুটি ও রাধি ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করলেন, দিলি? পুটি বলল, হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাতে অনেকক্ষণ কাটিয়া গেল। পিঠে করা প্রায় শেষ হইয়া আসিয়াছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পেছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি ঠকর শব্দ করিতেছিল। তাহার স্বরটাও যেন কমে তন্দালু হইয়া পড়িতেছে। দুই বোনের খাইবার জন্য কলার পাতা ছিঁড়িতে ছিঁড়িতে পুটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালো আসত। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল। তাহার পর তাহাদের তিনজনের দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি
পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোতা ফুল গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠেছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডকাগুলি মাচাতে সব ধরে নাই, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে, সুস্পষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। আজ গল্পটি আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আরেকটি নতুন গল্প নিয়ে।